আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হয়েছে। তবে জ্বালানি সাশ্রয়, আলোকসজ্জার ওপর আগের মতোই কড়াকড়ি থাকছে। কোরবানি ঈদের আগে জমে উঠতে শুরু করেছে কেনাকাটা। সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ করে দিতে শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময় আরও ৩ ঘন্টা বাড়িয়েছে সরকার। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ঈদের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে সব ধরনের বিপণী বিতান। এর আগে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের কড়া নির্দেশনা ছিল, কিন্তু উৎসবের মৌসুমে ব্যবসায়ী ও ক্রেতাদের দাবির মুখে এই সময় বাড়ানো হলো। দোকান মালিক ও সমিতির আবেদনের প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় ও বাহারি আলোকসজ্জা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। নতুন এই নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা থাকায় শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় বাড়তি প্রাণ চাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে কিংবা মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শাপলা চত্বরের ঘটনার এক যুগ পূর্তিতে আয়োজিত এক সভায় তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও পানির ন্যায্য অধিকার আদায়ে সরকারকে আরও শক্ত ভূমিকা নিতে হবে। সেই সঙ্গে শাপলা চত্বরের ঘটনা নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে যুক্ত করার দাবি জানিয়েছে ওলামা। রাজধানীর কাকরাইলে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আয়োজনে এক আলোচনা সভায় সীমান্ত নীতি ও দেশের সার্বভৌমত্ব নিয়ে কড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সাফ জানিয়ে দেন, সীমান্তে সাধারণ মানুষ হত্যা আর কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবেশীর সঙ্গে প্রকৃত বন্ধুত্ব সম্ভব নয়। নাহিদ ইসলাম বলেন, মানুষ একদিন ক্ষোভের মুখে সীমান্তের এই বেড়া উপড়ে ফেলবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা এবং তিস্তাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে। অনুষ্ঠানে শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, গত এক যুগে আলেমদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। নাহিদ ইসলাম তার বক্তব্যে শাপলা চত্বরের ঘটনায় বিএনপির ভূমিকা নিয়েও চুলচেরা বিশ্লেষণের দাবি তোলেন। সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে শাপলা চত্বরের বিচার, সব মিলিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপি ও ওলামা অ্যালায়েন্সের এই কড়া অবস্থান নতুন আলোচনার জন্ম দিচ্ছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। সর্বশক্তিমান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গণতান্ত্রিক পরিবেশে দীর্ঘ ২ বছর পর সুপ্রিম কোর্ট বারের সম্মানিত আইনজীবী বৃন্দুর একটি উৎসবে মেতে উঠেছে। যে উৎসবে কালিমা লেপন করেছিল তাপস হাসিনার গংরা, দুলাল ফকিরের গংরা, যারা ভোট চুরি করে, ভোট ডাকাতি করে আইনজীবীদেরকে কলুষিত করেছিল, মর্যাদাকে কলুষিত করেছিল, সেখান থেকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান, জাতীয়তাবাদী শক্তির উত্থানের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে এখানের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারই ফলশ্রুতিতে নীল প্যানেলের যোদ্ধারা আজকে আইনজীবীদের স্বার্থ রক্ষায় ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমাদের নেতৃবৃন্দ তারা কমিটেড যে আইনজীবীদের যে থাকা বসার যে সমস্যাটা, সেই সমস্যা নিরসন করবে। একটা তারা 12 তলা এবং 14 তলা বিশিষ্ট একটি তারা ভবন তৈরি করবেন, যেখানে আইনজীবীদের বসার যে সমস্যা, সেটার সমস্যার সমাধান হবে। সেই সাথে আইনজীবীদের যে আবাসন সমস্যা রয়েছে, যে ফ্ল্যাট বা তারা জায়গা পাওয়ার ক্ষেত্রে সরকারের, সেক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সেই সাথে আইনজীবীদের মামলার জট নিরসনে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে পার্শ্ব করে একটি ভালো বেঞ্চ তারা দিবেন। বিভিন্ন সময় রিট মোশন, দেওয়ানি মোশন, ফৌজদারি মোশন দিয়ে মামলার জট নিরসনে সহায়তা করবেন। সেই বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ। সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ অতীতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বর্তমানে প্যানেলের প্রত্যেকেই পরীক্ষিত সৈনিক। বিশেষ করে মাহমুদুল খোকন স্যার 7 বারে নির্বাচিত সেক্রেটারি, 2 বারে নির্বাচিত প্রেসিডেন্ট, এবং সেই সাথে তার সাথে যারা মোহাম্মদ আলী ভাই যিনি সেক্রেটারি, তিনি পরীক্ষিত সৈনিক। সুতরাং আমরা আশা করছি এই প্যানেলে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করব এবং প্রত্যেকটি সহযোদ্ধা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ জিন্দাবাদ।
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পুরো শিক্ষা কারিকুলামকে নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালায় তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তাত্ত্বিক শিক্ষার চেয়ে দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব অনেক বেশি। উচ্চশিক্ষায় উদ্ভাবন বাড়াতে শিক্ষার্থীদের জন্য ইনোভেশন গ্র্যান্ট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন আয়োজিত উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় তিনি স্পষ্ট করেন, সময়ের দাবিতে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করা এখন অপরিহার্য। প্রধানমন্ত্রী জানান, সরকার এমন এক ব্যবস্থা গড়তে চায় যেখানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল সার্টিফিকেট দেওয়ার কেন্দ্র হবে না, বরং গবেষণার সূতিকাগার হয়ে উঠবে। এজন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ট বা সিড ফান্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, শিক্ষাজীবন শেষ করার আগেই যেন একজন শিক্ষার্থী কর্মদক্ষ হয়ে ওঠে, সেভাবেই সিলেবাস আধুনিকায়ন করা হচ্ছে। বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। সীমিত সম্পদের সঠিক ব্যবহার করে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনা বিকাশের সমান সুযোগ পাবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। আমরা এই খালটি, এটা সাংবাদিক খাল, প্লটের পাশ দিয়ে এসছে। এটা একদম 22 টিকিতে গিয়ে এই খালের সাথে সংযোগ আছে। দীর্ঘদিন এই খাল অব্যবস্থাপনা ছিল। আমরা অনেকবার এই খালকে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে একই চিত্র হয়ে যায়, একদিন দুদিন যেতে না যেতেই সেই আগের চিত্র ফিরে আসে। তখন আমরা আমাদের যারা এই খালের সাথে জড়িত আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, পাশে ডান সাইডে আমাদের চিফ ইঞ্জিনিয়ার প্রধান, আমাদের কমোডর সাহেব, প্রধান কর্মকর্তা এবং লোকাল যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা আছেন, তাদের সাথে আমরা মিটিং করেছি যে এটা স্থায়ী সমাধানটা কী। তো পরবর্তীতে আমরা এটা স্থায়ী সমাধান খুঁজে পেয়েছি। কী কারণে এই পানিগুলো কালশি রোডে গিয়ে জমাট বাঁধে, একটু বৃষ্টি হলে কেন জলাবদ্ধতা হয়, পানিটা এখান থেকে পাসই হতে পারছে না। সেইটার কারণ কি, আমাদের খালের যে সীমানা, পিলারগুলো এখানে দেখে আসলাম, সেই সীমানাকে পেরিয়ে তার উপর দিয়ে অবৈধভাবে, যেটা কোনো অনুমোদন ছাড়াই তারা বাসা বাড়ি নির্মাণ করে ফেলেছে। এমনভাবে করেছে, খালের জায়গাটা যদি 5-7 ফিটও থাকতো তাহলে বোঝা যেত না কিছুটা পানি হলে নিষ্কাশনের জায়গা আছে, 1 ফিটও জায়গা নেই। তো সেই কারণে আজকে আমরা সরজমিনে এখানে এসেছি, আপাতত যাতে জলাবদ্ধতাটা না হয় সেই কারণে আমরা এই খালটাকে অব্যাহতভাবে আগামী 1 সপ্তাহ পরিষ্কার পরিচ্ছন্ন করব। পরবর্তীতে এটা স্থায়ী সমাধানের জন্য এলাকাবাসী, যিনি এই জায়গার আপনার মালিক সমিতিরা আছেন, মদিনা এবং সবুজ বাংলা, পলাশনগর, 3টি বাড়ি মালিক সমিতিকে আমরা দাওয়াত দিয়েছি। তাদের সাথে আলোচনা করব এবং বাড়ি মালিক সমিতির মাধ্যমে প্রতিটি বাসায় বাসায় চিঠি পাঠিয়ে তাদের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিব। কারণ এইভাবে জনগণের টাকা অপচয় করে প্রতিদিন পরিষ্কার করব, একইভাবে পরের দিন চিত্রটা আগের চিত্র ফিরে যাবে, সেটা তো হতে পারে না। এই জন্য অবৈধভাবে যারা স্থাপনা এখানে নির্মাণ করেছেন তাদের সাথে কথা বলে তাদেরকে একটা টাইম ফ্রেম দিব। যদি না শুনে সেটা আইনগতভাবে যেটা হওয়ার প্রয়োজন সেটা এলাকাবাসীর পক্ষ থেকে সেটা ব্যবস্থা এলাকাবাসী। তালিকা পূর্ব হয়ে আমরা মাথা নত করব না। এখানে পাঞ্জাবি আছে, মারাঠা আছে, উর্দুর মতো অনেকগুলো সম্প্রদায় আছে, তেলুগু আছে, কেউ কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। দক্ষিণ এশিয়ায় বাঙালি মুসলিম একটা সম্প্রদায়, বাঙালিরা যারা স্বাধীনতা অর্জন করেছিল এবং বিশ্বের বুকে তারা টিকে আছে, ভারত সাম্রাজ্যবাদী আগ্রাসীর সামনে তারা টিকে আছে। এবং আমরা তাদেরকে বলতে চাই, পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আমরা টিকে থাকবো। বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা দরকার হয় না খেয়ে থাকবো, কিন্তু তোমাদের সামনে কখনোই আমরা মাথা নত করবো না। এটা আমরা অতীতেও বলেছিলাম, ভবিষ্যতেও বলবো এবং আশা করি সরকার বাংলাদেশের এই মানুষের যে জীবনের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা বুঝে রাজনীতির দিকে আগাবে এবং তাদের যে মার্কা হাওড়ের মধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে সে মার্কা তারা উদ্ধার করে কৃষকদেরকে মুক্তি দিবে, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভারত উপমহাদেশের যে রাজনীতি রয়েছে, দীর্ঘদিন সম্প্রীতির রাজনীতি, এটার জন্য হুমকি। এই নকল হিন্দু তার শুধু ব্যবসা বুঝে কখনো মমতার দলে যায়, কখনো বিজেপির ছাতা ধরে। একটা সময় মোদী বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন,
যে শুভেন্দু অধিকারী হলো একটা ঘুষখোর, চোর, বাটপার, চিটার। উনি মূলত তার দেখিয়েছিলেন সে ঘুষ নিয়ে সরাসরি ধরা খেয়েছিলেন। আসামের যে মুখ্যমন্ত্রী হচ্ছে সেটাও একটা বাটপার টাইপের লোক, ঘুষ নিয়ে জনগণের সম্মুখে সরাসরি ধরা খেয়েছিল। এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাতে চায়। আমাদের থেকে স্পষ্ট কথা, এনসিপি থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগতে দিব না। এবং তারা যদি উস্কানিমূলক কোনো কিছু বার্তা দেয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে সরকার যাতে তার সেই অতীত রাজনীতি চিন্তা করে। যেই কারণে লং মার্চ দিয়েছিলেন, সে আমাদের ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়েছিল। সরকারের যারা সংসদ সদস্য আছেন এবং বিএনপি যারা রয়েছেন, তারা ইলিয়াস আলীর কাহিনী মনে করে এখন লং মার্চ চিন্তা করে না, ভারতের সামনে বেড়ালের মতন মেয়না তারা করে। এটা সবচেয়ে আমাদের বড় ক্রাইসিসটা হলো, যখনই বাংলাদেশে কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে একটা নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশনের সাথে ভারতের সামনে কি হলো, সবাই হলো নিজের হলো মেরুদণ্ডটা বিক্রি করে আসে। এই বিএনপি সরকার হলো ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। ফলত যখন আমাদের এই দক্ষিণ এশিয়াতে এত এত বড় বড় ঘটনা ঘটছে, তারা ভারতের সামনে এবং দিল্লির সামনে কোনো কড়া বার্তা দিতে অক্ষম হচ্ছে। এই অক্ষমতার জায়গা যদি তারা দেয়, তাহলে আমরা তাদেরকে বলবো তারা আসলে জাতীয়তাবাদী পলিটিক্স আড়ালে ভুয়া জাতীয়তাবাদী। তারা কোন জাতীয়তাবাদী ব্যক্তি এই ধরনের রাজনীতি কখনো মেনে নিতে পারে না। আর কৃষি ব্যবস্থার নতুন একটা জায়গাটা আপনারা দেখেন যে হলো আমাদের গরু উৎপাদন। সীমান্তে গতকালকে আমি গিয়েছিলাম, সেখানে হলো যাওয়ার পথে হলো পুলিশ আমাকে ঢুকতে দিবে না। আর আমি তো বাংলাদেশের মধ্যে যেতে চাই, বাংলাদেশের মধ্যে যদি আমি যেতে না পারি, তাহলে এটা বাংলাদেশে যারা সরকার আছে তাদের জন্য একটি লজ্জা, একটি বিষয়। তারা ভয় পায় যে সীমান্ত গেলে কোনো উত্তেজনা সৃষ্টি হবে। সীমান্তে আমি প্রান্তিক লেভেলে গিয়ে দেখলাম সেই মানুষগুলোর ফুড সেফটি নাই, তাদের যে কৃষি ব্যবস্থা সেটা নিরাপত্তা নেই, এবং বড় যে হত্যাকাণ্ড গুলো হয়ে থাকে সেখানে আপনারা দেখবেন যে কৃষকের জমিতে সে গিয়ে চাষ করতে পারে না, ধান উৎপাদন করতে পারে না, পেঁয়াজ উৎপাদন করতে পারে না। বাংলাদেশের ভূমি সেখানে উৎপাদন করে কৃষক বঞ্চিত হচ্ছে। তো গতকালকে একটি ঘটনা দেখে আমরা আশঙ্কিত হয়েছি। এক বিএসএফ সদস্য বাংলাদেশের হলো ভূমি চুরি করতে এসেছে, তাকে হলো গ্রামবাসী ঐক্যবদ্ধ হলে ধাওয়া দিয়েছে। সামনেও যদি ভারতীয় এই ধরনের সুগন্ধ অধিকারী থেকে শুরু করে মোদির মতন চোর, বাটপার, চিটার যারা আছে, তারা যদি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কোনো বাংলাদেশের অর্থনৈতিক, রাজনীতি এবং সংস্কৃতি যদি চুরি করতে আসে, তাহলে আপনার 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দৌড়ানি দিতে হবে, যাতে সাউথ এশিয়া থেকে তাদের গুলো নিশ্চিহ্ন হয়। সেই ব্যবস্থায় মানুষগুলো